চারপাশে ঘন জঙ্গল, জঙ্গলের ভেতর ধসে পড়েছে শত বছরের প্রাচীন রাজা বল্লাল সেনের প্রাসাদ। তো ভিউয়ার্স, রাজার এই বাড়িটি দেখেন এবং একটু চিন্তা করেন যে পৃথিবীতে আসলে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, সব কিছুর একটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সময় রয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত বাড়িটির পাশেই রয়েছে রহস্যময় 12টি শিব মন্দির। কথিত আছে এক রাতেই তৈরি হয়েছিল এই মন্দিরগুলো। আমরা শুনছি যে বিশ্বকর্মারা তৈরি করেছে এক রাতের মধ্যেই। আপনারা শুনছেন বিশ্বকর্মারা তৈরি করছে? হ্যাঁ, এক রাতের মধ্যেই এক রাতের মধ্যে তৈরি করছে, এটাই আমরা শুনেছি। প্রত্যেক দিনই মনে করেন যে বিভিন্ন জায়গার থেকে আসা যাওয়া। পূজার সময় কি ভারত থেকে আসে? হ্যাঁ, ভারত থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে আসে, প্রচুর লোক হয়। মন্দিরের পেছনে রয়েছে একটি অদ্ভুত গাছ, যার গোড়ায় নেই মাটির কোনো শক্ত আবরণ, তবুও দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। বারো শিবালয় মন্দিরের এসব রহস্য নিয়েই আজকের এই ভিডিও। জয়পুরহাট সদর থেকে 3 মাইল উত্তর পশ্চিমে ছোট যমুনা নদীর তীরে বেল আমলা গ্রামে অবস্থিত এই প্রাচীন 12 শিবালয় মন্দিরটি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই, আমার এই চ্যানেলে তুলে ধরতে চেষ্টা করি প্রাচীন স্থাপনা ও পুরাকীর্তি সমূহ। সেটা হতে পারে মসজিদ অথবা জমিদার বাড়ি অথবা মন্দির। তাই যারা প্রাচীন স্থাপনার ইতিহাস নিয়ে আগ্রহী তারা এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার ফিরে আসি এই ভিডিওর মূল বিষয়ে। 12 শিবালয় মন্দিরটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা। নিভৃত স্থানে 12টি শিব মন্দির নিয়ে এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এটি হচ্ছে মন্দিরের পেছনের অংশ। এখানে রয়েছে 2টি গাছ, বট এবং পাইকর। এই 2টি গাছের বিয়ে দেয়া হয়েছে, যা গাছের আশেপাশে কয়েকটি চিহ্ন দেখলেই বুঝতে পারবেন। এই যে পিছনের অংশের পাশেই এখানে একটি ঘাট রয়েছে। এটি হচ্ছে সেই ছোট যমুনা নদী। এই যে দেখেন, এখানে এখন পানি নেই বললেই চলে, যেহেতু এখন বর্ষাকাল না। বর্ষাকালে হয়তো বা পানি থই থই করে জায়গাটিতে। তো এই যে দেখেন এই ঘাটটি, এটি মন্দিরের জন্যই নির্মাণ করা হয়েছে, যেটা বোঝা যাচ্ছে। মন্দিরটিতে যখন পূজা করা হয় তখন এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বীদের এই জায়গাটিতে স্নান করেন এবং এই নদীটি চলে গেছে একেবারে সোজা সামনে অনেক দূর পর্যন্ত এবং এটি এসেছে ভারত থেকে। ভাই কি মাছ মারেন? হ্যাঁ, পুঁটি মাছ। বর্ষাকালে কি ভরে যায় পুরা? কি কি মাছ পান এখান থেকে? খালি পুঁটি আর রুই মৃগও পাওয়া যায়। ঘাটের পাশেই একটি অদ্ভুত গাছ দেখতে পাবেন, যে গাছটি পুরো শিকড়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে, যার আশেপাশে কোনো মাটি নেই, যেটি আশ্চর্য করার মতো একটি বিষয়। বলা হয়ে থাকে যতই ঝড় বৃষ্টি হোক না কেন এই গাছটির কোনো ক্ষতি হয় না। এটি একটি বট গাছ। তবে ভিউয়ার্স, আমি একটি বিষয় লক্ষ্য করেছি, যে কোনো প্রাচীন মন্দির বা রাজবাড়ি সবসময় আমি দেখেছি যে একটি বহমান নদীর পাশেই তৈরি করা হয়। এটার পিছনে হয়তোবা কোনো কারণ থাকতে পারে। এই যে যমুনা নদীটি দেখছেন, ছোট যমুনা নদীটি দেখছেন, এই ছোট যমুনা নদীর ধার ঘেঁষে আরও সামনের দিকে যদি আমরা যাই, এটি তো হচ্ছে জয়পুরহাট জেলা। যদি আমরা পাঁচবিবির দিকে যাই তাহলে সেই পাঁচবিবিতে আমরা পাথরঘাটা যে একটি ঐতিহাসিক স্থান রয়েছে সেটি পাবো। এবং যদি তারও আগের দিকে যাই তাহলে ফুলবাড়িতে আরও একটি প্রাচীন মন্দির রয়েছে, সেটি পাবো। তো এ থেকে এটি প্রমাণ হয় যে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির
সেগুলো একটি বহমান নদীকে কেন্দ্র করেই তৈরি করা হয়, যার একটি উদাহরণ হচ্ছে এই ছোট যমুনা নদী। এটিকে কেন্দ্র করে এর আশেপাশের এলাকায় যতগুলো রাজবাড়ি এবং মন্দির রয়েছে সবগুলোই তৈরি করা হয়েছে, যেটা আমি দেখেছি আর কি। 12 শিবালয়ের সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও ধারণা করা হয় যে রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন বলে এই মন্দিরগুলো স্থাপন করেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখান থেকে ভারতের যে সীমান্তটি খুবই কাছে অবস্থিত। জয়পুরহাটের পরেই এপাশে যদি আমরা যাই তাহলে আপনার পাঁচবিবি এবং সেখানে একটি সীমান্ত রয়েছে এবং তার পাশে হিলি সীমান্ত রয়েছে, এবং এখান থেকেও খুব বেশি দূরে না সীমান্তগুলো বলা যায়। তো এই থেকে বোঝা যায় যে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস খুব বেশি ছিল এই অঞ্চলগুলোতে। তো ভিউয়ার্স, আমি জয়পুরহাট শহর থেকে এই রাস্তা ধরেই আসলাম এবং এপাশে আরও পথ চলে গেছে, সেটি আরও কোনো গ্রামের দিকে যায় এবং ঠিক এখানেই রয়েছে, এই রাস্তার পাশেই রয়েছে এই মন্দিরটি। এখানে একটি দরজা রয়েছে, সেই দরজা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এবং দেখব সেই প্রায় 300 বছরের একটি স্থাপনা। বলা হয়ে থাকে এটি সেন যুগে তৈরি করা হয়েছিল। এখন ভিতরে প্রাচীন কি নিদর্শন রয়েছে আমরা সেটি দেখব। তো এখানে সর্বমোট 12টি শিবের মন্দির রয়েছে। চলুন ভিতর থেকে ঘুরে আসি। আবার কারো কারো মতে ইতিহাস পরিচিত জগৎ শেঠের মতো বিত্তবান ছিলেন রাজীব লোচন মণ্ডল নামে এক ধর্নাঢ্য ব্যক্তি। তিনি ছিলেন ধার্মিক কায়স্থ। দাদা ভালো আছেন? আপনি মন্দিরেই থাকেন? ও, একটু ঘুরে দেখি। যিনি 1700 সালে 12 শিবালয় মন্দিরটি নির্মাণ করেন। এখনও জনশ্রুতি আছে এক রাতেই বিশ্বকর্মাদের দ্বারা এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। রহস্যে ঘেরা এই মন্দিরটির ভেতরে অনেক ইতিহাস অপেক্ষা করছে। চলুন তাহলে যাওয়া যাক সেই ইতিহাসের জগতে। তো এটি হচ্ছে প্রবেশ পথ। এখানে অবশ্যই মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য জুতাটি বাইরে রেখেই প্রবেশ করবেন। তো আমি ভিতরে আগে প্রবেশ করব এবং দেখব, তারপর এর ইতিহাসটি জানার চেষ্টা করব। এখানে অনেকজন আছেন মন্দিরের সেবায় নিয়োজিত, তাদের সাথে কথা বলবো। তার আগে চলুন ভিতর থেকে ঘুরে আসি। ভেতরে প্রবেশ করতেই মন্দিরটির আঙিনার মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি। বেল আমলা হতে প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে এবং সেখান থেকে সংগৃহীত বিভিন্ন প্রকার চণ্ডী মূর্তি, সূর্য মূর্তি, বাসুদেব মূর্তি দেখে ধারণা করা হয় এককালে এখানে জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল। রাজীব লোচন মণ্ডলের বংশের অধস্তন জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী একসময় এখানকার বিশাল জমিদারির মালিক ছিলেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক জমিদারি নিলামে ওঠার পর থেকে বেল আমলা গ্রামের জমিদারির পতন হয়। পর্যায়ক্রমে গতিনাথ দত্ত চৌধুরী ও তার পুত্র গিরি লাল দত্ত চৌধুরীর সময় জমিদারি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। এবং এখানে 12টি শিবলিঙ্গ এবং শিব মন্দির তো রয়েছেই, সাথে রয়েছে অনেকগুলো দেবী দেবতার প্রতিমা এবং মূর্তি, যা অনেক প্রাচীন, দেখলেই সেগুলো বোঝা যায়। এবং খুব সম্প্রতি এগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং করা হতেই থাকে, সে কারণে এগুলো এখন পর্যন্ত সুন্দরভাবে দেয়ালগুলোতে ফুটে উঠেছে। এখানে দেখেন অনেকগুলো দেবী দেবতার প্রতিমা এবং মূর্তি আপনারা দেখতে পাবেন। এবং এটি হচ্ছে সেই 12টি শিব মন্দির। এ কারণেই এই স্থানটির নাম রাখা হয়েছে 12 শিবালয়। তো এখানে প্রায় প্রতি বছরই হিন্দু ধর্মাবলম্বীদের
অনেকেই এসে থাকেন পূজা অর্চনা করার জন্য। তো এখানে এই যে স্থাপনাগুলো দেখছেন সেগুলো সবগুলোই অনেক প্রাচীন, যেগুলো শুরু থেকেই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বিধায় এখনও এগুলো টিকে রয়েছে। এই যে এই স্থাপনাগুলো সবগুলোই অনেক প্রাচীন এবং এই শিল্পকর্মগুলো সব প্রাচীন যুগেরই দেখেই বোঝা যায়। মন্দিরটির দেখাশোনার দায়িত্বে একজন রয়েছেন, তিনি মন্দিরটির প্রচলিত নানান ইতিহাস সম্পর্কে ধারণা রাখেন। তো ভিউয়ার্স, এখানে মন্দিরের সেবার কাজে একজন নিয়োজিত আছেন, ওনার নাম হচ্ছে বিমল কর্মকার। বিমল কর্মকার। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, আমার বাসা এখানে। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে এখানে নিয়োজিত আছেন? এখানে আমি 6 বছর থেকে আছি আর কি। 6 বছর থেকে আছেন? জি। আচ্ছা আচ্ছা। তো এই যে 12 যে শিব মন্দির, 12টা যে শিব মন্দির, জি, এর ইতিহাসটা সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? না, এখানে আমরা কেউ বলতে পারি না, আমার দাদারাও কেউ বলতে পারে না। এটা বহু আগেকার পুরাতন মন্দির। আচ্ছা। এখানে দর্শকরা আসে, আপনার অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেকে কলকাতার থেকে আসে, ঢাকার থেকে আসে, বিভিন্ন জায়গা হিন্দু থেকে ধর্মের যারা আছেন তারা আছে এখানে মানে পূজা করার জন্য। বছরে 2বার অনুষ্ঠান হয়। একটা হয় আপনার ফাল্গুনে শিব চতুর্দশী, আর একটা শ্রাবণ মাসে কাওয়ার হয়। আচ্ছা আচ্ছা। এখানে ফুল জল দেওয়া এখন সব দেব দেবতারা আছে এখানে, তারা এখানে আসে পূজা টুজা করে। আচ্ছা। আর আমরা এখানকার নিয়োগ করি, এইগুলা ধোয়া মাঞ্জা করি, এখানে পূজা টুজা নিত্য পূজা করি। আচ্ছা। আর আমি প্রতি শুক্রবার আর সোমবারে আমি ইয়াতে অন্নভোগ দিই। ও, এখানে ভোগ? হ্যাঁ, অন্নভোগ দিই, খাওয়ানো হয় আর কি? হ্যাঁ, খাওয়ানো হয়। আচ্ছা। তো এখানে সর্বমোট কতগুলা দেবী দেবতার প্রতিমা এবং মূর্তি আছে? এখানে শিবলিঙ্গ তো অনেক 12টা আছে। হ্যাঁ, শিবলিঙ্গ 12টা আছে। 12টা আছে এবং বাকিটা হয়তো অনেক আছে। এখানে গণেশ আছে, কার্তিক আছে, জগন্নাথ আছে, বুড়াধাম আছে, দুর্গাপুরী আছে, তারপরে আপনার মা পদ্মা দেবী আছে, কালীমা আছে, হনুমানজি আছে, এসব দেব দেবতারা আছে আর কি। এটা কে নির্মাণ করছে? এটা কে নির্মাণ করছে সেটা বলা যাচ্ছে না, এখানে বিশ্বকর্মারা তৈরি করেছে, এটাই আমরা জানি শুধু। বল্লাল সেন আমি শুনছি। হ্যাঁ, বল্লার নাম এখানে ছিল, বল্লার নাম, কিন্তু তিনিও তো বলতে পারে না, মানে সঠিকভাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বল্লাল সেন তৈরি করছে কি করে নাই। না। আচ্ছা আচ্ছা। তো আগে যখন এই মন্দিরটা ছিল তখন কি এইরকমই ছিল না? এইরকমই ছিল, কিন্তু মাঝখানে যেগুলা দেবতীরা তৈরি করেছে এগুলা ছিল না। খালি এই যে এইগুলা গণেশ, এগুলো ছিল না? না, এগুলা ফাঁকা ছিল, শুধু 12টা মন্দির ছিল, আর কালী মন্দির ছিল, আর হনুমানজি ছিল। মানে এই যে অংশগুলো এগুলো ফাঁকা ছিল? অংশগুলা ফাঁকা ছিল, এগুলো পরে নতুন ভাবে তৈরি করা হয়েছে। পরে নতুন বাড়াই। আর এই যে 12টা যে শিব মন্দির এইগুলো ছিল? এগুলা ছিল, এগুলা বহু পুরাতন ছবি। এগুলো কিছুই ছিল না, কিছু ছিল, মাটি ছিল। নন্দী মূর্তিটা তো ছিল না? না, এইটা বাইরে ছিল, নন্দীটা ছিল কিন্তু বাইরে ছিল। ওইটা বাইরে ছিল, পরে ভিতরে আনা হয়েছে? ভিতরে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আপনার এগুলা টাইলস গুলা ছিল, এগুলো সব মাটি ছিল, আর একটু উঁচা ছিল আর কি। মানে এগুলো সব মাটি ছিল? হ্যাঁ, আর এটা একটু উঁচা ছিল, এটা ডাবে গেছে একটু। কিন্তু ওই যে উপরের যে ইয়াগুলো ওগুলো তো যেরকম এখন যেরকম আছে সেরকমই আছে, ওগুলো পরিবর্তন, ওগুলা কোনো পরিবর্তন হয়নি, এই নকশাই ছিল। তাহলে খালি নতুন ভাবে এই রং করা হয়, রং করা হয়েছে, টাইলস বসানো হয়েছে। এগুলো তো খুব সম্প্রতি করা হয়েছে। হ্যাঁ। তাহলে প্রত্যেক বছরই কলকাতা থেকে আসে? হ্যাঁ, প্রত্যেক বছর থেকে আসে, প্রত্যেক দিনই মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া। পূজার সময় কি ভারত থেকে আসে? হ্যাঁ, ভারত থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, প্রচুর লোক হয়। এই যে বট গাছটা যেটা দেখতে পাচ্ছি, এটাও বহু পুরাতন, এটাও প্রায় 400 বছর বয়স। এই বট গাছটা 400 বছর বয়স হবে। মানে এটা আপনার ওই যে এই পাইকর আর বট এক জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। ও, এটা বট আর পাইকর। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বট আর পাইকরের গাছ, এক জায়গায় বিয়ে করানো হয়েছে না? বিয়ে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এক জায়গায় দুটো গাছ একসাথে উঠছে আর কি। সেটা তো সেই যুগেরই আর কি, প্রাচীন যুগেরই আর কি বলা যায়। আর ওই নদীটা তো সেই তখন থেকেই। হ্যাঁ, নদীটা সেই আগেকার, রাস্তাঘাট ছিল না, যারা রাজারা ওখানে বাণিজ্য করার জন্য আসতো। এখানে যে লকমা জমিদার যেটা ছিল, লকমা জমিদার বাড়ি একটা আছে না পাঁচবিবিতে? উনিও কি এই মন্দিরের সাথে জড়িত নাকি? না, এখানে জড়িত ছিল না, এখানে আমাদের রাজবাড়ি আছে। রাজবাড়ি আছে? হ্যাঁ, রাজবাড়ি আছে আমাদের এখানে।
এই এক মন্দিরের এখানে একটা রাজবাড়ি ছিল, এখানে রাজারা থাকতো। ও রাজবাড়িটা কি এখনো দেখা যাবে? হ্যাঁ, এখন দেখা যাবে। পুরাতন নাকি ওটা? পুরাতন, বহু পুরাতন, মানে কলার বাগানের ভিতরে একটু দেখা পাবেন আর কি। কত দূর এখান থেকে? এখান থেকে বেশি দূর না, এই বাজারে এখান থেকে দেখবেন কলার বাগানের ভিতর ঢুকবেন কলার বাগানে, আচ্ছা। যাই দেখবেন যে ওই রাজবাড়িতে দেখা যাবে। কোন রাজার বলতে পারবেন? এটা এই বড়লাম রাজারই। এই যে নির্মাণ করছে, হ্যাঁ, বা ধারণা করা হয় এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে উনি পরিচালনা করছে, উনিও বলতে পারে না। মানে উনি তৈরি করছে কিনা হ্যাঁ, উনিও বলতে পারে না। আমরা শুনছি যে বিশ্বকর্মারা তৈরি করছে এক রাতের মধ্যেই। আপনারা শুনছেন বিশ্বকর্মারা তৈরি করছে? হ্যাঁ, এক রাতের মধ্যেই তৈরি করছে? এক রাতের মধ্যে তৈরি করছে, এটাই আমরা শুনেছি। দাদারাও বলে যায় যে এক রাতের মধ্যে তৈরি হয়েছে পুরো মন্দিরটা। পুরা 12টা শিব মন্দির? হ্যাঁ, 12টা শিব মন্দির। 12টি শিব মন্দির এক রাতেই তৈরি করা হয়েছে। আপনার নাম কি বললেন? বিমল। এই যে বিমল দা বলছেন যে আপনি কার কাছ থেকে শুনছেন? আমরা দাদার কাছ থেকে শুনছি, যারা আরো পুরাতন ছিল তারাও ওইভাবে গল্প করে যায় যে এক রাতের মধ্যে তৈরি হয়েছে। ও, মানে পুরো 12টা শিব মন্দির? 12টা শিব মন্দির। এটা কতদিন আগের কথা ওনারা এটা বলে? 600, আমরা ধারণা করেছি 600 বছর, 600-700 বছর আগে। হ্যাঁ, মানে আপনার দাদারা বলছেন হ্যাঁ। এটা। শিবলিঙ্গ যেই এখন যে টাইলসের উপর আছে, এই টাইলস তখন ছিল না? না, তখন ছিল না টাইলস। ও, মানে এই শিবলিঙ্গটা হচ্ছে ওই প্রাচীন আমলেরই, মানে প্রত্যেকটা শিবলিঙ্গই প্রাচীন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই। পরে টাইলসটা, ওই যে টাইলসের যখন টাইলস ছিল না তখন কি বসানো ছিল? তখন ইট সুরকি দেওয়া ছিল। ও, ইট সুরকি দেওয়া ছিল। হ্যাঁ, প্রত্যেকটা শিবলিঙ্গই তাই? হ্যাঁ, প্রত্যেকটা শিবলিঙ্গ। এইটা কি সবচেয়ে বড় নাকি? না, এটাও আপনার সিমেন্টের, এটা পাথর না। এই শিবলিঙ্গ নতুন? এটা নতুন? এটা নতুন। ওটা নতুন ভাবে তৈরি করছে? হ্যাঁ, এটা নতুন, এটা পুরাতন। আর এইটাও তো হচ্ছে পুরাতন? এটা পুরাতন। মানে 12টা শিবলিঙ্গই হচ্ছে সব পুরাতন? সব পুরাতন। ও, এই যে ঘরটা, হ্যাঁ, এই ঘরটা পরে করছে? হ্যাঁ, টিনের ঘর ছিল, কিন্তু মন্দিরটা বহু পুরাতন। কালী মন্দিরটা এখানেই ছিল আগে এখানে থেকে? ছিল, খালি ঘরটা নতুন করা আছে ভাই। মূর্তিগুলো ছিল তখন থেকেই? হ্যাঁ, তখন থেকেই ছিল। এগুলো কি পুরাতন মূর্তি নাকি? হ্যাঁ, পুরাতন মূর্তি, কিন্তু পরে রং করে বিসর্জন দেওয়া হয়। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ছোট প্রাচীরটা ছিল আর কি, এই সাইডে একটা চালের ঘর ছিল। এগুলো সব ওই যে রাজারাই তৈরি করছে নিজেদের ইয়া করার জন্য, জমিদার বা রাজারাই তৈরি করছে নিজেদের এই যে তপস্যা করার জন্য বা পূজা করার জন্য। তো তারা চলে যাওয়ার পর এগুলা আর কি বেহাতি হয়ে গেছে। হুম। ওই গাছটা শুধু শিকড়ের উপর আটকে আছে। ওইটা? হ্যাঁ, ওই গাছটা, ওই যে ওই গাছটা? শিকড়টা, হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো পাশে মাটির উপর আছে। এত ঝড় বন্যা হয়, ওই পড়ে না। ও, মানে পড়ে না ওটা? না, শিকড়ের উপর দিয়ে হয়। ওটা মাটির উপরে নাই, শিকড়ের উপরে? হ্যাঁ, শিকড়ের উপর আছে। ভিউয়ার্স, এখানে প্রচুর কাঠবিড়ালি দেখা যাবে আপনারা যখন আসবেন। অনেকগুলো কাঠবিড়ালি দেখতে পাবেন। এই যে দেখেন, এই আংনাটিতে কাঠবিড়ালিগুলো দৌড়াদৌড়ি করছে। ওই যে একটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে, ওই যে দেখেন উপরের দিকে উঠলো। এই কাঠবিড়ালিগুলো এই এলাকাটিতে প্রচুর। এই যে এই যে তো এইখানে রান্না বান্না হয়ে থাকে। এখানে কি থাকে মানুষরা? ও, আপনারাই থাকেন। এই যে এখানে রান্না বান্নার কাজ হয়ে থাকে। তো এটি একটি রান্নাঘর বলতে পারেন। বড় বড় চুলা এখানে দেখতে পাবেন ঢুকলে। মন্দিরে যখন অনুষ্ঠান বা পূজা হয়ে থাকে তখন এখানে ভোগ রান্না করা হয়, তখন এখানে খাবার রান্না করা হয়। এবং এই যে দেখেন, এই বড় বড় চুলাগুলো এখানে রাখা হয়েছে। তো আপনার থাকার রুম কি এটাই? না, ওই বড় বড়। আচ্ছা, ভিতরে কি আছে এখানে? ও, এখানে একটা বড় হল রুমের মতো নাকি? এই জায়গাটাতে কি হয়? এখানে খাওয়া দাওয়া হয়। ও, এখানেই খাওয়া দাওয়া হয়। আচ্ছা আচ্ছা। এক ইতিহাস মতে সেন যুগে এই মন্দিরটি যেহেতু নির্মাণ হয়েছে, তাই মন্দিরটির আশেপাশে বল্লাল সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে এমনটি বলা হয়ে থাকে। এখন এগিয়ে যাব বল্লাল সেনের ধ্বংস হয়ে যাওয়া সেই রাজপ্রাসাদটির দিকে। দাদা, আমার বাড়ি যেখানে ছিল না, আমার বাড়ি ছিল রংপুর। আগে তখন দেখতেন এরকমই ছিল না আর একটু ভালো হ্যাঁ, ছিল? আমি রংপুর থেকে ছিলাম তখন ওইরকমই ছিল। তবে যে খুঁড়ে খাড়ে একটু ওই আঁটু করে দিয়েছে। জায়গাটা অনেক দূর পর্যন্ত ছিল না? অতটুকু জায়গায় নিয়েছিল?
জায়গাটা অতটুকু বড় ছিল, কিন্তু আমি দেখেছি অতটুকুই। অতটুকুই, একদম তো নাই, সব শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই মন্দির থেকে বের হয়ে আমি এই যে একটি কলার বাগানে ঢুকেছি এবং এখান থেকে সামনের দিকে তাকালে একটি রাজার বাড়ি দেখা যায়, একেবারে ধ্বংস হয়ে গেছে। তো উনি যেটা বললেন আমাকে যে এখানে কোথায় এক জায়গায় ছিল, তো একজনকে জিজ্ঞেস করলাম, উনি দেখিয়ে দিলেন যে এই জঙ্গলের ভিতরে একটি রাজার বাড়ি আছে। তো এখান থেকে দেখলে সে বাড়িটি একটু হলেও বোঝা যাচ্ছে। দেখেন ওই যে ধ্বংসস্তূপের মতো মাটির ঢিবির মতো হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি। এখানকার মাটিটি অনেক কাদা কাদা, তাই হাঁটাটা একটু মুশকিল হচ্ছে। ও খুবই নরম মাটি, হাঁটতে পারছি না। এই যে দেখেন, এটি হচ্ছে সেই রাজার বাড়ি, যেটা 12 শিবালয় মন্দিরের যে দায়িত্বে রয়েছেন তিনি আমাকে বললেন, এবং ওনার কথাটি সত্যি হলো যে সত্যি এখানে একটি রাজার বাড়ি আছে। এই যে দেখেন, ধ্বংস হয়ে গেছে পুরো বাড়িটি, ভেতরে প্রবেশ করা সম্ভব না, একেবারে মাটির সাথে মিশে গেছে পুরো বাড়িটি। এখানে যদি আমি ঢুকে আপনাদের দেখাই, এই যে দেখেন বাড়িটি এখন কি অবস্থায় আছে। এটি সেই প্রাচীন বাড়ি যেটি বলা হয়ে থাকে, ধারণা করা হয়ে থাকে রাজা বল্লাল সেনের। তো এই বাড়িটির কোনো কাঠামোই এখনও বেঁচে নেই, যা আছে এই মাটির ঢিবির উপরে কিছু ইটের গাঁথুনি, ইটের সুরকি বা গাঁথুনি দেখা যাচ্ছে, ইট সুরকির গাঁথুনি দেখা যাচ্ছে। তো পুরো জঙ্গলে ঘেরা এই ধ্বংসাবশেষটি, উপরে ওঠা সম্ভব না, খুবই ভয়াবহ অবস্থা। এই যে পুরো মাটির ঢিবিটি এই রাজার বাড়ির যে সীমানা প্রাচীর ঘিরে রয়েছে, তো এখানে অনেকগুলো গাছ জন্মেছে। তো ভিউয়ার্স, রাজার এই বাড়িটি দেখেন এবং একটু চিন্তা করেন যে পৃথিবীতে আসলে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, সব কিছুর একটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সময় রয়েছে। তা এই বাড়িটি দেখলেই বোঝা যায় সেই রাজার রাজত্ব এখন একেবারে মাটির সাথে মিশে গেছে। তাই ক্ষমতার জোর খুব বেশি দেখানো ঠিক না, সব কিছুর একটি সময় থাকে, যে সময় পরে সেটি নিশ্চিহ্ন হয়ে যায়। তো এখানে বেশিক্ষণ থাকাটা একেবারে নিরাপদ নয়, পোকামাকড় এবং সাপখোপের আখড়া এটি, এখানে থাকা মানে মৃত্যু ঝুঁকি নেওয়া সমান। চারপাশে দেখেন না কি জঙ্গল, তো এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, একেবারে মৃত্যুপুরী বলা যায়, সাপ খোপ পোকামাকড় দিয়ে ভর্তি। ও বের হয়ে যায় এখান থেকে তাড়াতাড়ি। সেই রাজার রাজত্ব এখন একেবারে ধ্বংসপ্রায়, মাটির সাথে আর কিছুদিন পর মিশে যেতে সময় লাগবে না। তাই বলা হয়ে থাকে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়, তার শেষ কোনো এক সময় হবেই, এটাই লিখিত। তাহলে ভিউয়ার্স, এই প্রাসাদের ধ্বংসাবশেষ এবং 12 শিবালয় মন্দির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।